দুপুর 1:30। খুনের প্রথম পর্ব শেষ হবার পর শুরু হয় দ্বিতীয় পর্ব। বেলা বাড়ার সাথে সাথে দরবার হলে নৃশংস হত্যাযজ্ঞের খবর ছড়িয়ে পড়ে পুরো পিলখানায়। এতে অধিকাংশ বিডিআর সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিডিআর সদস্যরা যেভাবে পেরেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বাকি অফিসারদের খুঁজে বের করে হত্যার জন্য সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন ছিল, যে কারণে বিডিআর জওয়ানদের চাঙ্গা করতে শুরু হয় সরকারের নতুন ষড়যন্ত্র। নাটকের এই পর্বে মঞ্চে আসে মুন্নি সাহা এবং জয় মামুন, যারাই প্রথম গুজব ছড়িয়ে দেন পিলখানায় অপারেশন ডাল ভাতের টাকা নিয়ে অসন্তোষের কারণেই বিডিআরের ডিজিকে জিম্মি করেছে বিডিআরের জওয়ানেরা। এর পরপরই সেনাবাহিনী নিয়ে নানা ধরনের উস্কানিমূলক তথ্য প্রচার করতে থাকে বিশেষ কয়েকটি গণমাধ্যম। 25শে ফেব্রুয়ারি 2009 মহাজোট সরকার ক্ষমতায় আসার মাস দেড়েকের মাথায় বর্বরতম এক হত্যাকাণ্ডের মাধ্যমে ভেঙে দেওয়া হয় সীমান্তে উঁচু করে যারা শত্রুর সামনে প্রাচীর হয়ে থাকত তাদের মেরুদণ্ড। বিডিআর সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল একটি বাহিনীর মগজে বিষ বাষ্প ঢুকে উস্কে দেওয়া হয় হিংসা আর প্রতিশোধের আগুন। সেই আগুনেই পুড়েছে বিশ্বাস, আস্থা আর ভালোবাসায় তৈরি করা সাজানো গোছানো এক সুখের ঘর। পিলখানায় লাগা সে আগুনে শুধু যে 57 সেনা কর্মকর্তাই পুড়েছে তা নয়, সেই সাথে পুড়েছে কয়েক হাজার জওয়ানের সুখ, স্বপ্ন, সংসার। সীমান্ত অরক্ষিত করে ওদেরকে রক্ষিত করা হয়েছে কারারক্ষীদের ঘরে, যেই ঘরে দিন, মাস, বছর করে গুনে গুনে 15 বছর পার হয়েছে সীমান্ত রক্ষীদের। সেই থেকে ওপারের শত্রু যখন খুশি এপারে এসেছে, কেউ তাদের বাধা দেয়নি, কারণ ওরাই ছিল আমাদের 1,44,000 বর্গ কিলোমিটার মানচিত্রের সীমানা প্রাচীর। যেই প্রাচীরে ক্ষত ধরিয়েই আমাদের মানচিত্রকে বিক্ষত করা হয়েছিল গেল 15টি বছর। মূলত 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআরের হত্যাকাণ্ডই আমাদের গেল 15 বছরের ভাগ্য লিখে দিয়েছিল। এই 15 বছর বাংলাদেশের রাজনীতি, শিক্ষা, অর্থনীতি থেকে শুরু করে পুলিশ, প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করেছে ভারত, আর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যারাই ছিল একসময় আমাদের অহংকার। নারী, টাকা আর পদের লোভে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তাদের মাথা বেচে দিয়েছিল ভারতের কাছে, যাদের পরিকল্পনাতেই খুন হয়েছিল দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তা। 25শে ফেব্রুয়ারি পিলখানায় আসলে কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেই ঘটনার পরে কি ঘটেছিল, কিংবা এখন আসলে কি ঘটছে তা নিয়ে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তার চেয়েও অনেক বেশি আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার পুরোটাই পিলখানার মূল ঘটনার বিকৃত এক রূপ, যেখানে সত্যের কোনো বালাই নেই। পিলখানা হত্যাকাণ্ডকে আমরা যদি একটি মুদ্রা হিসাবে ধরি, তাহলে এতদিন আমরা সেই মুদ্রার এক পিঠ দেখেছি, যার আরেক পার্শ্ব আরো ভয়ঙ্কর, আরো নৃশংস, আরো বর্বর, অমানবিক। আমরা শুধু 57 সেনা কর্মকর্তার গল্প শুনেছি, কিন্তু তার চেয়েও কয়েক গুণ মানুষকে হত্যা করা হয়েছে, যেই খবর বিডিআরের পরিবারের বাইরে আর কাউকে জানতে দেওয়া হয়নি। 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল, সে হত্যাকাণ্ড এখনো শেষ হয়নি। 25 থেকে 27 তারিখ পর্যন্ত ভাড়াটে খুনিদের দিয়ে সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে, আর 27 তারিখের পর থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই খুনের কাজ চালিয়ে গিয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের নামে বিডিআরের 167 জন জওয়ানকে নিজেদের হাতে হত্যা করেছে আমাদের গর্বের সেনাবাহিনী। এমনকি সেনাবাহিনীর শিখিয়ে দেওয়া সাক্ষ্য দিতে চায়নি বলে পিলখানার জামে মসজিদের ইমামকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে, যিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত নিজ চোখে প্রকৃত খুনিদেরকে দেখেছিলেন। পিলখানার ঘটনার বেশিরভাগ তথ্য উপাত্ত ও আলামত নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরেও চূড়ান্ত ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক কয়েকজন সেনা কর্মকর্তা অত্যন্ত গোপনীয়ভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিজেদের সংগ্রহে রেখেছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের দিন বেঁচে যাওয়া কিংবা পিলখানার বাইরে থেকে বারবার ভেতরে ঢুকে অফিসারদের জীবন বাঁচানোর চেষ্টা করা, অথবা যারা ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করতে চেয়েছিলেন, এরকম একদল সেনা কর্মকর্তার সহায়তায় আমাদের আজকের অনুসন্ধানটি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা আমাদের একান্ত প্রচেষ্টায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আমাদের অনুসন্ধানে সহায়তাকারী এসব অফিসারদের সকলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতনের শিকার। কেউ কেউ দীর্ঘ সময় গুমের শিকার, কেউ চাকরিচ্যুত হয়েছেন, কিংবা জীবন বাঁচাতে চাকরি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সেনাবাহিনীর মধ্যম সারির এসব সেনা কর্মকর্তাদের সংগ্রহে থাকা কিছু গোপন অডিও ভিডিও ছিল আমাদের অনুসন্ধানের মূল পুঁজি। স্পর্শকাতর এসব তথ্য উপাত্ত নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। অনুসন্ধানের শুরুতেই একটি তদন্ত প্রতিবেদনের কয়েকটি লাইনে চোখ বোলানো যাক। যে প্রতিবেদনটি পিলখানা হত্যাকাণ্ডের পরের 18 কর্মদিবসের মধ্যে তৈরি করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তা প্রকাশ করা হয়নি, কারণ এই প্রতিবেদনেই ঘটনার মূল রহস্য লুকিয়ে আছে। যদিও মূল ঘটনার 50 ভাগও প্রতিবেদনে উঠে আসেনি, যে কারণেই প্রতিবেদনের সীমাবদ্ধতায় বলা হয়েছে তদন্তের স্বার্থেই কমিটি কয়েকটি সংস্থার প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট হতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা
আবশ্যক বলে মনে করেছে, কিন্তু পর্যাপ্ত সহযোগিতার অভাবে কাজগুলো করা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে পর্যাপ্ত তথ্য প্রমাণ সহ এই বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদেরকে শনাক্ত করা এবং ঘটনার পেছনের মূল কারণ বা মোটিভ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদনের মন্তব্যে বলা হয়েছে, তদন্ত কমিটির সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাসমূহ যেমন এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিআইটি এবং পুলিশের এসবিকে তাদের সংগৃহীত বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রয়োজনীয় প্রমাণাদি পেশাগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে কমিটির নিকট সরবরাহ করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু বর্ণিত সংস্থাসমূহ হতে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। প্রতিবেদনের এই লাইনগুলো পড়লেই বোঝা যায় পিলখানা হত্যাকাণ্ডের পরপর গঠিত ওই তদন্ত কমিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করুক, এটা সরকার কিংবা সেনাবাহিনী কেউই চায়নি। ওই প্রতিবেদনের মতোই পিলখানা হত্যাকাণ্ডের সবকিছুই আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকালে পিলখানায় দরবার শুরুর পর থেকে 26 তারিখ বিকেল 5টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে সবই জিম্মি হওয়া সেনা কর্মকর্তাদেরকে হত্যার উদ্দেশ্যে, কাউকে বাঁচানোর জন্য নয়। 25 তারিখ সকাল থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 3 বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই প্রধান, সামরিক সচিব তারেক সিদ্দিকী সহ সকলেই সেনা কর্মকর্তাদের হত্যার মিশন সম্পূর্ণ করবার জন্য শেখ হাসিনার তৎকালীন সরকারি বাসভবন যমুনায় অবস্থান করছিলেন। পিলখানার ঘটনায় বেঁচে আসা সেনা কর্মকর্তাদের একজন মোহাম্মদ জাহিদি আহসান হাবিব দরবার হলে গোলাগুলি শুরুর পর তিনিই প্রথম জেনারেল তারেক সিদ্দিকীকে ফোন করে বলেছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তারেক সিদ্দিকী ফোন কেটে দেন। তারপর থেকে আর তারেক সিদ্দিকীকে টেলিফোনে পাওয়া যায়নি। দরবার হল বিদ্রোহী জওয়ানদের নিয়ন্ত্রণে। আমরা বন্দী, আর কথা বলা যাচ্ছে না, দ্রুত ব্যবস্থা নিন, আর হয়তো দেখা হবে না, তুমি ভালো থেকো, আমার সন্তানদের যত্ন নিও, ইত্যাদি ইত্যাদি। প্রতিবেদনের এতটুকু অংশ পড়লে বোঝা যাচ্ছে যে সকাল 9:30টায় প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, র্যাব ডিজি এবং ডিজিএফআই, এনএসআই সহ সকলেই বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের পরিণতি কি হতে যাচ্ছে তা জেনে গিয়েছিলেন। তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেনাবাহিনী এবং র্যাবের বেশ কয়েকটি দল পিলখানার বিভিন্ন গেটে অবস্থান নিয়েছিল। ভেতরের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই খবর তাদের কাছেও পৌঁছেছিল, কিন্তু তাদেরকে পিলখানার ভেতরে অভিযান চালানোর পথে বাধা সৃষ্টি করে রেখেছিল সেই একই জায়গা থেকে। দিবে দিচ্ছে করে চলতে থাকে কালক্ষেপণ। 9:30 থেকে শুরু করে 11টার মধ্যেই বেশিরভাগ অফিসারদের হত্যা করা হলেও কিছু কর্মকর্তা পালিয়ে যাবার কারণে হত্যার মিশন অসম্পূর্ণ থেকে যায়, যা শেষ করতে সময় লাগে পরদিন বিকেল 5টা পর্যন্ত। তবে দরবার হলের সামনের হত্যাকাণ্ড শেষে খুনিদের প্রথম দলকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়। 12:30 পিলখানার 3 নম্বর গেটের সামনে বিডিআরের পক্ষ থেকে শতাধিক মানুষের একটি মিছিল বের করা হয়। এসব মিছিল থেকে বিডিআর জওয়ানদের দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে জয় বাংলা, জয় বিডিআর, বিডিআর জনতা ভাই ভাই ইত্যাদি স্লোগান দেওয়া হয়েছিল। জয় বাংলা মিছিল করা ওই দলটি ভেতরে ঢুকার কিছুক্ষণ পর বেরিয়ে আসে সংখ্যায় দ্বিগুণ হয়ে। ধারণা করা হয় ওই মিছিলের মাধ্যমেই খুনিদের একটি অংশকে ভেতর থেকে নিরাপদে বের করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। দুপুর 1:30। খুনের প্রথম পর্ব শেষ হবার পর শুরু হয় দ্বিতীয় পর্ব। বেলা বাড়ার সাথে সাথে দরবার হলে নৃশংস হত্যাযজ্ঞের খবর ছড়িয়ে পড়ে পুরো পিলখানায়। এতে অধিকাংশ বিডিআর সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিডিআর সদস্যরা যে যেভাবে পেরেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বাকি অফিসারদের খুঁজে বের করে হত্যার জন্য সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন ছিল, যে কারণে বিডিআর জওয়ানদের চাঙ্গা করতে শুরু হয় সরকারের নতুন ষড়যন্ত্র। নাটকের এই পর্বে মঞ্চে আসে মুন্নি সাহা এবং জয় মামুন, যারাই প্রথম গুজব ছড়িয়ে দেন পিলখানায় অপারেশন ডাল ভাতের টাকা নিয়ে অসন্তোষের কারণেই বিডিআরের ডিজিকে জিম্মি করেছে বিডিআরের জওয়ানেরা। এর পরপরই সেনাবাহিনী নিয়ে নানা ধরনের উস্কানিমূলক তথ্য প্রচার করতে থাকে বিশেষ কয়েকটি গণমাধ্যম। নিজেদের লেখা বিভিন্ন ধরনের লিফলেট বিডিআরের নামে প্রচার করে গুজব ছড়াতে থাকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পিলখানার ভেতরেও ততক্ষণে বিডিআরের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে মিডিয়া এবং জনগণ আমাদের সাথে আছে। অপারেশন ডাল ভাতের টাকা মেরে খাওয়া সেনাবাহিনীর প্রতি এমনিতেই অনেকের ক্ষোভ ছিল, তার উপর সেনাবাহিনী যে কোনো সময় হামলা চালাতে পারে এমন গুজব ছড়িয়ে অস্ত্র হাতে তুলে দেওয়া হয় বিডিআরের সাধারণ জওয়ানদের হাতে। একদিকে আওয়ামী লীগের বিডিআরের পক্ষে মিছিল, অন্যদিকে গণমাধ্যমের উস্কানিতে হত্যাকাণ্ডে অংশ নেয়নি এমন অনেকেও দুপুরের পর বিদ্রোহী হয়ে গণভবনের নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে পিলখানার 4 নম্বর গেটে পাঠানো হয়। পিলখানার চারপাশের এলাকা থেকে বাড়িঘর ফেলে মানুষ যখন সরে যাচ্ছিলেন, তখন বীর দর্পে 4 নম্বর গেটের দিকে এগিয়ে যান আওয়ামী লীগের তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস এবং হুইপ মির্জা আজম। অন্যদিকে প্রস্তুত ছিলেন সাংসদ মাহবুব আরা গিনি এবং ওয়ারেসাত হোসেন সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী।
একজন মহিলা। কিন্তু এটাই ছিল বিডিআরের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ, যেই ফাঁদে পা দেয় পিলখানা হত্যাকাণ্ডের পুরো দায় বিডিআরের উপর চলে আসে। পিলখানা 4 নম্বর গেটে যখন নানক আজমদের নেতৃত্বে আওয়ামী লীগের একটা দল পিলখানার ভেতরে পৌঁছায়, তখন বিডিআরের পোশাক পরা কিছু লোক তাদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। তাদের মধ্যে কি কথা হয়েছে, তাদের মধ্যে একজন ডিএডি তৌহিদ, যাকে আমরা পিলখানা হত্যাকাণ্ডের কথিত মূল হোতা হিসেবে এতদিন ধরে জেনে এসেছি। নানক আজমদের সাথে বৈঠক করা ওই দলটি ডিএডি তৌহিদ সহ কয়েকজন ডিএডিকে খুঁজতে থাকেন। বিডিআরের পোশাক পরা ওই দলটি ডিএডি তৌহিদের পিলখানার বাসায় গিয়ে তৌহিদের সন্ধান চেয়েছিলেন। কিন্তু বিডিআরের পোশাক পরা থাকলেও ডিএডি তৌহিদ সেনাবাহিনী নাকি বিডিআরের কর্মকর্তা সেটাও তারা জানতেন না। এটি তৌহিদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তার অবস্থান জানা হয়। এরপরই প্রথমবারের মতো দৃশ্যপটে আসেন ডিএডি তৌহিদ, ডিএডি আব্দুর রহিম সহ বেশ কয়েকজন বিডিআরের সৈনিক, যাদেরকে বিডিআর বিদ্রোহের নেতা পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে। হাসিনার সাথে বিডিআরের সেই বৈঠকের মূল উদ্দেশ্য অফিসারদেরকে বাঁচানো কিংবা বিডিআরের আত্মসমর্পণ নয়, বরং বিডিআরকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনোভাবেই আত্মসমর্পণ করা চলবে না। যদিও বৈঠকের পর জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন, কিন্তু ডিএডি তৌহিদকে পিলখানার ডিজি বানানো থেকে শুরু করে পিলখানার পরবর্তী ঘটনাবলী সবই ছিল শেখ হাসিনার তৈরি করা নাটকেরই অংশ। সে বৈঠকের পর রহস্যজনক একটি বিষয় লক্ষ্য করা যায়। শেখ হাসিনা বিডিআরের প্রতিনিধি দলের সাথে বৈঠকে পিলখানায় আটকে পড়া নারী ও শিশুদের মুক্তির দাবি করলেও জিম্মি থাকা সেনা কর্মকর্তাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলেননি। দুই নারী শিশুদের মুক্তি চাওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর জানতে আমরা 2009 সালের একটি জিজ্ঞাসাবাদের অডিও শুনে আসব, যেখানে পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীর কবির নানককে সেনাবাহিনীর বিশেষ একটি তদন্তকারী দল জিজ্ঞাসাবাদ করেছিলেন। যদিও সেই অনুসন্ধান আর চলতে দেওয়া হয়নি, তারপরেও সেদিনের জিজ্ঞাসাবাদে কি কথা হয়েছিল তার পুরো ক্যাসেটটি সেনাবাহিনীর একটি সূত্র আমাদের কাছে পাঠিয়েছে। সেনা কর্মকর্তাদের মুক্তি না চাওয়াটা কোনো ভুলবশত ঘটনা নয়, বরং শেখ হাসিনা জানতেন ওইসব কর্মকর্তাদেরকে এরই মধ্যে হত্যা করা হয়েছে, যে কারণেই তাদের মুক্তি না চেয়ে বরং নিহত সেনা কর্মকর্তাদের লাশ গুম এবং বেঁচে যাওয়া বাকি কর্মকর্তাদের খুঁজে খুঁজে মারার জন্য আরও কালক্ষেপণ করা হয়েছিল। সে কারণে বৈঠক শেষে বিডিআরের সদস্যরা পিলখানায় যাবার পর আবারও নতুন করে গোলাগুলি শুরু হয়। অপ্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় বিদ্রোহীরা তাদের অপকর্মের সুবিধার্থে পিলখানার অভ্যন্তরে বিশেষ বিশেষ স্থানে বিদ্যুৎ নিভিয়ে দেয়, কিন্তু সরকারের পক্ষ থেকে ওইসব এলাকায় বিকল্প ব্যবস্থায় আলোকিত করার কোনো ব্যবস্থা করা হয়নি এবং তদন্তকারী দল এ ব্যাপারে কোনো সদুত্তরও দেয়নি। প্রতিবেদনের পরের অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সরকার ঘোষিত সিদ্ধান্ত ও আলোচনার প্রেক্ষিতে পিলখানার ভেতরে আটককৃত অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বের করে আনার সুযোগ হতে পারে, এ চিন্তায় ডিএমপির 10টি ট্রাক ও 10টি বাস 4 নম্বর গেটের সামনে নিয়ে যাওয়া হয়। সেই 10টি ট্রাক ও 10টি বাসে করে কাদেরকে নেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। রাত 8টায় হোটেল আম্বালাইনে শুরু হয় নাটকের আরেক পর্ব। বিডিআর প্রতিনিধি দলের সাথে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের আবারও বৈঠক শুরু হয়। এ সময় তার সাথে পুলিশের আইজিপি, র্যাবের ডিজি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছাড়াও যথারীতি নানক ও আজমও উপস্থিত ছিলেন। এসব আলোচনাগুলোতে আসলে বিডিআরের কোনো সিদ্ধান্ত জানানোর সুযোগ ছিল না। সরকারের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হতো সেটাই বিডিআরের দাবি বলে প্রচার করা হয়েছে। ওই মিটিং শেষে গণমাধ্যমকে আবারও জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন, তবে সেনাবাহিনীর কাছে নয়, তারা পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করবেন। কথা মতো রাত 1টায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং পুলিশের মহাপরিদর্শক সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী একটি বিশেষ গাড়ি যোগে পিলখানার ভেতরে প্রবেশ করেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলের পিলখানায় যাবার মূল উদ্দেশ্য কি ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে তাদের সন্দেহজনক কিছু কার্যক্রম দেখলেই। প্রতিনিধি দলের প্রথমেই সেনাবাহিনীর জিম্মি থাকা কর্মকর্তাদের খুঁজে বের করার কথা থাকলেও সাহারা খাতুন সহ প্রতিনিধি দলটি কয়েকটি বাসায় গিয়ে মাত্র 15 জনকে উদ্ধার করে নিয়ে আসেন। অথচ সেনাবাহিনীর কর্মকর্তারা কোথায় আছেন, তাদের পরিবারের কি পরিণতি হয়েছে, এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলটি। গণমাধ্যম যেন এ বিষয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্যও শুধুমাত্র বিটিভির একজন পরীক্ষিত আওয়ামী সাংবাদিককে পিলখানার ভেতরে নিয়ে যাওয়া হয়, যার নাম মুশফিকা নাজনীন, যিনি মুন্নী শাহর ঘনিষ্ঠ বান্ধবী। 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের সব অপকর্মের সাক্ষী সাংবাদিক মুশফিকা নাজনীনকে জিজ্ঞাসাবাদ করলে ওই রাতের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সেই রাতে সবচেয়ে রহস্যজনক ঘটনা হলো, হোটেল আম্বালায় বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়েছিল বিডিআর সেনাবাহিনীর পরিবর্তে পুলিশের কাছে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। অথচ সরকারের প্রতিনিধি দলটি 10,000 বিডিআরের অস্ত্র জমা নিতে পিলখানায় আইজিপি ছাড়া কোনো পুলিশ সদস্য তাদের সাথে নেয়নি।
ভেতরে কেন পুলিশ নিয়ে যাওয়া হয়নি সেই বিষয়টি জানতে 2009 সালের 27 ফেব্রুয়ারি অ্যাডভোকেট কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী দল। সেই রেকর্ডের একটি কপি আমাদের অনুসন্ধানে উঠে এসেছে। যে পরিকল্পিত সেটা বিটিভির ধারণ করা ওই ফুটেজ দেখলেই বোঝা যাবে। বিডিআর এর সকল সদস্যের অস্ত্র সমর্পণ করার কথা থাকলেও হাতে গোনা কয়েকজন তাদের অস্ত্র জমা দেয়। ছোট একটি টেবিলের উপর যখন বিডিআর সদস্যরা অস্ত্র জমা দিচ্ছিল, ঠিক একই সময় অন্য বিডিআর সদস্যরা অস্ত্র হাতে নিয়ে বীরের মতো পাশে হাঁটাহাঁটি। ঘটনার এখানেই শেষ নয়। অস্ত্র সমর্পণের নাটক শেষে যারা অস্ত্র জমা দিয়েছিলেন তারাই আবার জমা দেয়া অস্ত্রগুলো হাতে তুলে নিচ্ছিলেন। বিটিভির ক্যামেরাম্যান হয়তো ভুলক্রমে নাটকের বাইরের ওই দৃশ্য ধারণ করে ফেলেছিলেন। 25 তারিখ রাত যতই গভীর হয়েছে, সরকারের ষড়যন্ত্র ততই দিনের মতো পরিষ্কার হতে থাকে। সরকারের পরিকল্পনায় রাতে বিডিআরের আত্মসমর্পণের দাবি করে পিলখানায় ঢোকা সরকারি প্রতিনিধি দল ভোর 4:10 বেরিয়ে আসে নিজেদের বাছাই করা মাত্র 15 জন জিম্মিকে উদ্ধার করে। 26 তারিখ সকাল 9টায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং ব্যারিস্টার তাপস আবারও পিলখানার 4 নম্বর গেটে উপস্থিত হন। ওদিকে 3 নম্বর গেটে আওয়ামী লীগের 200-300 নেতাকর্মী উপস্থিত হয়ে আবারও বিডিআরের পক্ষে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মিছিলটি পিলখানার ভেতরে ঢুকে যায়। তবে ভেতরে যে কজন ঢুকেছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি লোকজন নিয়ে পিলখানা থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে আসে আওয়ামী লীগের ওই মিছিলটি। 27 তারিখ তো 26 তারিখে একটা মাইক্রোবাসে করে বাইরের যে লোকেরা ভেতরে ঢুকেছিল তারা বের হয়ে যায়। 26 তারিখ দুপুর 2:30 12 সদস্যের মহাজোট মধ্যস্থকারী কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের নেতৃত্বে এই কমিটি আবারও হোটেল আম্বালাইনে বিডিআরের সাথে লোক দেখানো বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম আবারও 4 নম্বর গেট দিয়ে পিলখানায় প্রবেশ করেন। বিকেল 5টায় শেষবারের মতো আবারও ঘোষণা দেওয়া হয় বিডিআর অস্ত্র সমর্পণ করবে। মজার বিষয় হলো বিডিআর এবার আর পুলিশ কিংবা সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দেওয়ার কোনো শর্ত দেয়নি। তবে শর্ত না থাকলেও পুলিশের মাধ্যমে পিলখানার নিয়ন্ত্রণ নেয় সরকার। এর পরপরই শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ। 27 তারিখ বাংলাদেশের মানুষের ঘুম ভেঙেছে ইতিহাসের নারকীয় এক হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে। শোকে বিহ্বল জাতির মেধাবী 57 কর্মকর্তার ক্ষত বিক্ষত এক একটি মরদেহ যেন গোটা জাতিকে দুমড়ে মুচড়ে শোকে স্তব্ধ করে দিয়েছিল। এভাবেই শেষ হয় শ্বাসরুদ্ধকর পিলখানা ট্র্যাজেডির 33 ঘন্টা। পিলখানার ঘটনা নিয়ন্ত্রণে আনতে কেন 2 দিন সময় লাগলো? একজন অফিসারকেও জীবিত উদ্ধার না করলে সরকার এই 2 দিনে আসলে কি পদক্ষেপ নিয়েছিল সেটা জানতে আমরা পিলখানা হত্যাকাণ্ডের শেষ 1 ঘন্টার একটি ঘটনা দেখে আসব। 27 তারিখ বিকেল 5টায় বিডিআরের অস্ত্র সমর্পণের ঘণ্টাখানেক আগে শেখ তাপসের নেতৃত্বে একটি দল শেষবারের মতো মাইকিং করে জীবিত কেউ থাকলে বের হয়ে আসার অনুরোধ করেছিলেন। মাইকিং শুনে যেসব সেনা কর্মকর্তারা জীবন বাঁচাতে গাড়ির কাছে গিয়েছিলেন তাদের একজন ক্যাপ্টেন তানভীর, যার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের হাতে আসা একজন সিপাহীর জিজ্ঞাসাবাদের একটি রেকর্ডে ক্যাপ্টেন তানভীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিডিআর সৈনিকদের জিজ্ঞাসাবাদের সময় গোপনে রেকর্ড করা এই বক্তব্যটি সিপাহী মুহিতের, যিনি বিডিআর হত্যা মামলার 70 নম্বর আসামি। জিজ্ঞাসাবাদের সময় একজন সেনা কর্মকর্তার কাছে সিপাহী মুহিত ক্যাপ্টেন তানভীরের ভাগ্যে আসলে কি ঘটেছিল তার বিশদ বর্ণনা দিয়েছেন। উনি কথা বললেন, আমার মোবাইলের কথা বললেন, এক জায়গায় সার বললেন, আরেক জায়গায় চুরি করে কথা বললেন। তখন আমার মোবাইলেরও সার্চ নাই, মোবাইল বন্ধ হয়ে গেছে, আমিও কথা বলতে পারলাম না। আমি আরো সারা রাত রাগারাগি করে আপনার জন্য আমিও আমার পরিবারের সাথে কথা বলতে পারলাম না। সিপাহী মুহিতের বক্তব্য অনুযায়ী ক্যাপ্টেন তানভীর সবশেষ তার স্ত্রীর সাথে মুহিতের মোবাইল ফোনে কথা বলেছেন এবং ফোনের চার্জ শেষ হয়ে যাবার পর লাইন কেটে যায়। ঘটনার সত্যতা জানতে আমরা তানভীরের স্ত্রীর সাথে কথা বলেছিলাম। তানভীরের স্ত্রীও ঠিক মুহিতের মতো একই বক্তব্য দিয়েছেন। ফোনে কথা বলতে বলতে কি ফোন কেটে গিয়েছিল, এরকম কিছু মনে করতে পারেন? এরকম ফোন হয় কেটে গিয়েছিল বা কোনো আর সাউন্ড পরে শুনতে পাইনি। তার মানে সিপাহী মুহিত এবং তানভীরের স্ত্রী দুজনের বক্তব্যে এটা পরিষ্কার যে ক্যাপ্টেন তানভীরকে বিডিআর নয়, তাপস নিজেই হত্যা করেছে। অতএব তাপসই বলতে পারবে তানভীর কি জীবিত নাকি তাকে মেরে ফেলা হয়েছে। জানিয়েছে মুহিতের জিজ্ঞাসাবাদের এই রেকর্ডটি সিআইডিতে থাকাকালীন সেনাবাহিনী এবং র্যাবের কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে মুহিতকে সিআইডিতে জিজ্ঞাসাবাদের সময় মুহিত বলেন, আমার কোনো দোষ নেই, আমার অপরাধ একটাই, তা হলো জিজ্ঞাসাবাদে আমি ক্যাপ্টেন তানভীরকে তাপসের গাড়িতে তুলে দেওয়ার কথা সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে জানিয়েছিলাম। কোন একটি জিজ্ঞাসাবাদের সময় তাপস নিজে উপস্থিত থেকে মুহিতকে নির্যাতন করেছেন বলেও অভিযোগ করতে শোনা যায় সিপাহী মুহিতের ওই গোপন রেকর্ডে।
ট্র্যাজেডির 33 ঘন্টা মূলত সেনাবাহিনীর যেসব অফিসার বেঁচে ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে মারার জন্যই কালক্ষেপণ করা হয়েছিল, যে অভিযানের শেষ হয় তানভীরকে গুম অথবা খুন করার মধ্য দিয়ে। পিলখানা ট্র্যাজেডি বলতে আমরা শুধুই 25 থেকে 27 ফেব্রুয়ারির হত্যাকাণ্ডকেই জানি, কিন্তু পিলখানার মূল ট্র্যাজেডির শুরু হয়েছিল বিডিআর অস্ত্র সমর্পণের পর। সিপাহী মুহিতের মতো যারাই মূল ঘটনা তুলে ধরতে চেয়েছিলেন তাদেরকেই ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। 2009 সালের মার্চের 3 তারিখ বিডিআরেরা কাজে যোগ দেওয়ার পর থেকে জিজ্ঞাসাবাদের নামে সেনাবাহিনী মোট 108 জন বিডিআর জওয়ানকে হত্যা করেছে। এদের মধ্যে কয়েকজন ঘটনার পরিকল্পনার সাথে জড়িত, বাকিরা গুরুত্বপূর্ণ সাক্ষী। নিরীহ এসব বিডিআর সদস্যদের মৃত্যুর কারণ, পোস্টমর্টেম রিপোর্ট কিংবা হত্যাকাণ্ডের তদন্ত কোনো কিছুতেই বিডিআর পরিবারকে হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি। এমনকি গণমাধ্যমে কথা বলা নিয়েও দেয়া হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা। পিলখানা হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদে যারাই সত্য ঘটনা তুলে ধরতে চেয়েছে তাকেই হত্যা করা হয়েছে, কারণ পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে সেনাবাহিনী এবং আওয়ামী লীগের কোন কোন ব্যক্তি জড়িত ছিল তা একমাত্র বিডিআর সদস্যরাই জানত, যে কারণে বিডিআরের গুরুত্বপূর্ণ সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদের নামে নির্মমভাবে হত্যা করা হয়। মসজিদের ইমাম সাহেব শুধু দরবার হল নয়, আরো অনেক কিছু সাক্ষী ছিলেন। ঘটনার কয়েক মাস আগে থেকেই শুক্রবার জুম্মার নামাজের শেষে যেসব গোপন মিটিংগুলো হতো সেখানে বিডিআরের সৈনিকদের সাথে তাপস, নানক এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ অনেককে উপস্থিত থাকতে দেখেছিলেন মসজিদের ইমাম। মসজিদের পেশ ইমাম তার পরিবারকে জানিয়েছিলেন দরবার হলে বিডিআরের একজন সৈনিক প্রথমে অস্ত্র ধরলেও প্রথম হত্যা করা হয় বিডিআরের একজন সৈনিককে, যে কারণেই সৈনিকেরা উত্তেজিত হয়ে উঠেছিলেন। তারপরেও বিডিআরের সৈনিকেরা কোনো অফিসারকে গুলি করেননি, বরং একটি আতঙ্কের পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কয়েকজন অজ্ঞাত মুখোশধারী দরবার হলে ঢুকে অফিসারদেরকে এলো পাতাড়ি গুলি করতে থাকেন। ইমাম সাহেব কোনোভাবেই মিথ্যা বলতে রাজি না হওয়ায় 2009 সালের 12ই মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয় তাকে। সেদিনই ছিল তার জীবনের শেষ দিন। নিজের পায়ে হেঁটে যাওয়া মানুষটি পরদিন পরিবারের কাছে লাশ হয়ে ফিরে আসেন। পিলখানা জামে মসজিদের পেশিমা মাওলানা রফিকুল ইসলামের মৃত্যুর কারণ হিসাবে পরিবারকে জানানো হয়েছিল হার্ট অ্যাটাক। ইমাম সাহেবের মতো 3 তারিখের পর থেকে হঠাৎ করে পিলখানা থেকে ধরে নিয়ে যাওয়া বিডিআর সদস্যদের হার্ট অ্যাটাক এবং আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকে, যা ছিল মূলত সেনাবাহিনীর বিডিআর সদস্যদেরকে হত্যার একটি কৌশল। আত্মহত্যার নামে সেনাবাহিনীর এরকম এক হত্যাকাণ্ডের শিকার দিনাজপুর সেক্টরের বিডিআরের নায়েক সুবেদার মোজাম্মেল হক। প্রায় 6 ফুট লম্বা একজন মানুষকে হত্যার পর লো হাইটের বাথরুমের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার গল্প সাজানো হয়। পিলখানা হত্যাকাণ্ডের মাস 3 আগে থেকে যেসব মিটিংগুলো হতো, এরকম গোপন 2-1টি মিটিংয়ে উপস্থিত ছিলেন ডিএডি হাবিব। আওয়ামী লীগ নেতা এবং বিডিআরের কিছু সদস্যের গভীর ষড়যন্ত্র বুঝতে পেরে সে মিটিংয়ের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা গোপনে রেকর্ড করেছিলেন, যে কারণে পিলখানা হত্যা মামলায় ডিএডি হাবিবের গুরুত্বপূর্ণ জবানবন্দি পাওয়া যেত। কিন্তু জিজ্ঞাসাবাদের নামে তাকে 2009 সালে হত্যা করা হয়। তবে মৃত্যুর আগের জিজ্ঞাসাবাদের সময়কার একটি রেকর্ড আমরা আমাদের অনুসন্ধানে সংগ্রহ করেছি। এত নিরীহ লোক মারা যাচ্ছে, তো এই জন্য আমার ওই লাগছে। আমার কাছে যারা এই কেসের হোতা তাদের আমার কাছে রেকর্ড আছে। কি রেকর্ড আছে? মোবাইল রেকর্ড। মোবাইল রেকর্ড আমার বাসা আছে, আমার স্ত্রীর কাছে একটা আছে, আর একটা আমার একজন লেখা আছে কয় তারিখ যেন এটা করা আছে। ডিএডি হাবিবের বাসার সেই ক্যাসেট হয়তো সেনাবাহিনী উদ্ধার করেছিল, কিন্তু আদালতে উপস্থাপন করা হয়নি, কারণ সেখানে আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার সব প্রমাণ ছিল। এর সাথে বিডিআরের ধারাবাহিক এসব গোপন মিটিং এর বিষয়টি জানার পর কিছু সৈনিক বিডিআরের নিজস্ব সিকিউরিটি ইউনিটকে জানিয়েছিল। ঘটনার 4 দিন আগে 21শে ফেব্রুয়ারি সিকিউরিটি ইউনিটের সিনিয়র জেসিও নায়েক সুবেদার রফিকুল ইসলাম বিডিআর সৈনিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ডিজিএফআই সহ ঊর্ধ্বতন সেনা গোয়েন্দা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তার সেই তথ্যের ভিত্তিতে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সুবেদার রফিকুল ইসলামকে প্রথমে ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু হত্যাকাণ্ডে সেনাবাহিনীর সম্পৃক্ত থাকার বিষয়টি ধামাচাপা দিতে ঘটনার প্রায় 2 মাস পরে তাকে আটক করা হয়। কিন্তু মামলার প্রথম চার্জশিটে সুবেদার রফিকুল ইসলামের নাম না থাকা সত্ত্বেও সম্পূরক চার্জশিটের মাধ্যমে তাকে 12 নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সুবেদার রফিকুল ছিলেন বিডিআরের উজ্জ্বল এক নক্ষত্র। 2009 সালে তিনি অর্জন করেছিলেন শ্রেষ্ঠ ভিওপি কমান্ডার প্রথম পুরস্কার। এছাড়া অসামান্য এসিআর পুরস্কার ছাড়াও বাহিনীতে তার সুনাম ছিল সর্বজন স্বীকৃত। সীমান্তের অতন্দ্র এই প্রহরীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের আগে আওয়ামী লীগের যেসব গোপন মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে অংশ নেয় আরেকজন সিপাহী সেলিম রেজা। 2009 সালে জিজ্ঞাসাবাদের সময় রেকর্ড করা সেলিম রেজার বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জিজ্ঞাসাবাদে সেলিম রেজা জানিয়েছিলেন তাপস সেলিমদের সাথে গোপন বৈঠকে বিডিআর সদস্যদেরকে বলা হয়েছিল দরবার হলে শুধুমাত্র বিডিআর ডিজিকে জিম্মি করলেই শেখ হাসিনা তাদের সব শর্ত মেনে নেবেন। কিন্তু দরবার হলে যখন অফিসারদেরকে গুলি করে হত্যা করা শুরু হয় তখন সেলিম রেজা বহিরাগত খুনিদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছিলেন, যে কারণে পিলখানা হত্যাকাণ্ডের শেষ শিকার ক্যাপ্টেন তানভীরকে শেখ তাপসের গাড়িতে তুলে দেওয়ার পর তার ভাগ্যে কি ঘটেছে সেটা নিয়েও সেনাবাহিনী কোনো তদন্ত হতে দিতে চায়নি, যে কারণেই অন্য একজনের লাশ ক্যাপ্টেন তানভীর বলে দাফন করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে অপরিচিত একজনের কবরে তানভীরের নাম ফলক বসিয়ে দেওয়া হয়, কিন্তু তানভীরের পরিবার এখনো প্রিয় মানুষের অপেক্ষায়। পিলখানা হত্যাকাণ্ডে একজন সামরিক গুরুত্বপূর্ণ সাক্ষীকে হত্যা করা হয়েছিল, তিনি হলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু। পিলখানা হত্যাকাণ্ডে বিএনপিকে জড়াতেই আটক করা হয় পুরান ঢাকার জনপ্রিয় এই বিএনপি নেতাকে। এরপর জেলখানায় বিডিআর মামলার আসামিরা তাকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন, যে কারণেই পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সব সাক্ষীদের নিশ্চিহ্ন করার এই পরিকল্পনা ছিল অত্যন্ত সুদীর্ঘ, বিস্তৃত। বিডিআর সদস্যদেরকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া সেনা কর্মকর্তা, সিআইডির কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ সহ অন্য কর্মকর্তারা ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টেমের সাথে জড়িত সকলেই ছিল এই পরিকল্পনার অংশ। পিলখানা হত্যাকাণ্ডের সব সাক্ষীদের মুখ বন্ধ করবার পর শুরু হয় বিচার, যে বিচারের নামে বিডিআরের 18,519 জন জওয়ানের সাথে ইতিহাসের নিষ্ঠুরতম নৃশংসতা চালানো হয়েছে। এই মামলায় মূল পরিকল্পনাকারীদের বাঁচিয়ে দিয়ে সাক্ষীদেরকে করা হয়েছে খুন, খুনিদের করা হয়েছে সাক্ষী আর চোখে দেখেনি এমন সাক্ষীদের বর্ণনাতেই হয়েছে ফাঁসির রায়। উদুরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে সেনাবাহিনী তাদের অপকর্মের দায় চাপিয়ে দিয়েছে নিরীহ বিডিআরদের উপর। বিচারের নামে বিডিআরের উপর কতটা অবিচার করা হয়েছে তা দেখতে আমরা দু একজন ফাঁসির আসামির বিচারের নমুনা তুলে ধরলেই সবকিছু দিনের মতো পরিষ্কার হয়ে যাবে, যার শুরুটা করব পিলখানা হত্যা মামলার 1 নম্বর আসামিকে দিয়ে। অনুসন্ধানের শুরুতেই ডিএডি সৈয়দ তৌহিদের কথা বলেছিলাম, যিনি পিলখানা হত্যা মামলার 1 নম্বর আসামি। বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তিনি। তার ব্যাপারে একটা গল্প সাজানো হয়েছিল। ডিএডি তৌহিদ নাকি ছিলেন জাহাঙ্গীর কবির নানকের বাল্যবন্ধু, তার সাথে মিলে মিশেই ঘটানো হয়েছে পিলখানা হত্যাকাণ্ড। এখন প্রশ্ন হলো, নানকের সাথে মিলেমিশে যদি ডিএডি তৌহিদ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন, তাহলে তৌহিদের যদি ফাঁসি হয় নানক কিভাবে বেঁচে গিয়েছিলেন? ভারতের পরিকল্পনার শেখ হাসিনার পরিচালনায় পিলখানায় যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল, সেই নাটকে 25 তারিখ বিকেলের শুটিংটুকু বাদ দিলে পুরো নাটকে ডিএডি তৌহিদকে আর কোথাও দেখা যায়নি। তৌহিদ যখন প্রধানমন্ত্রীর আদেশে বিডিআরের ডিজি হয়েছিলেন, সেই সময়টাতে তৌহিদের পরিবার জিম্মি হয়েছিল পিলখানায় আসা বহিরাগত সন্ত্রাসীদের হাতে। পরেও ধরুন ডিএডি তৌহিদ মূল পরিকল্পনা করেছিল, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানেও নাটকের পর নাটক সাজানো হয়েছে। ডিএডি সৈয়দ তৌহিদের ফাঁসি হয়েছে মেজর আসাদ হত্যার হুকুমের আসামি হিসেবে, যার সাক্ষীর উপর ভিত্তি করে ডিএডি তৌহিদের ফাঁসির রায় হয়েছে সেই সিপাহীর নাম আনোয়ার হোসেন। সিপাহী আনোয়ার তার দণ্ডবিধির 164 ধারা জবানবন্দিতে বলেছেন, ডিএডি তৌহিদের নির্দেশে মেজর আসাদকে হত্যা করা হয়েছে। সিপাহী আনোয়ার তার জবানবন্দিতে বলেছেন, 25 ফেব্রুয়ারি আনুমানিক 9:50 সময় ডিএডি তৌহিদ স্যার এসে উত্তেজিত হয়ে নির্দেশ দেন যে তোমরা সকলে অস্ত্রাগারে গিয়ে অস্ত্র নিয়ে আর্মি অফিসারদের খতম করো। ওই সময় আমাদের অফিসের সামনে মার খেতে থাকা মেজর আসাদ স্যার বলেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে মারছে বলে দৌড়ে দোতলার সিঁড়ির কাছে পড়ে যান। আমি এই দৃশ্য দেখে খুব দ্রুত তার কাছে যাই। তখন তিনি বলেন, আমি মেজর আসাদ, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে একটু বাঁচাও ভাই, আমাকে উপরে নিয়ে চলো। আমি তখন মেজর আসাদ স্যারকে ধরে উপরে দোতলায় সিও সাহেবের অফিসে নিয়ে যাই। এর কিছুক্ষণ পরে ডিএডি তৌহিদ ওখানে আসেন এবং আসাদ স্যারকে দেখে তাহাদের ফিনিশ বলে রুম থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে হাবিলদার বেলায়েত, নায়েক আসাদ, সিপাহী আমিনার মেজর আসাদ স্যারকে গুলি করে হত্যা করে চলে যায়। আমি টেবিলের নিচে লুকিয়ে থাকা অবস্থায় অস্ত্রধারীদের গুলিতে আহত হই। সিপাহী আনোয়ারের সাজানো গোছানো এই স্ক্রিপ্টটি শুনে অবিশ্বাস করার কোনো উপায় নেই, কিন্তু সমস্যা হলো হাসিনার পরিচালিত নাটকে যেই ডিএডি তৌহিদকে দিয়ে মেজর আসাদকে হত্যা করানো হয়েছে, সেই ডিএডি তৌহিদকে আমরা নাটকের অন্য আরেক জায়গায় আবিষ্কার করেছি। 4 তলায় নিয়ে গেল, টয়লেটের মধ্যে ডিএডি তৌহিদ লুকায় আছে। তাই তুমি কি দরবার হলে ছিল না? ও বলে না স্যার, আমি দরবার হলে ছিলাম না। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডে বেঁচে ফেরা আর্মি অফিসারদের মধ্যে একজন, যার চোখের সামনে বিডিআরের ডিজি সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়, যেই গুলিতে তিনি নিজেও আহত হয়েছিলেন। তার দেয়া সেই জবানবন্দিতে সকাল 9টা থেকে ধারাবাহিক ঘটনা প্রবাহ পড়তে পড়তে দুপুর 2টায় গিয়ে আটকে উঠি, কারণ কিছুক্ষণ আগে সিপাহী আনোয়ারের বর্ণনায় যে ডিএডি তৌহিদের কথা বলা হয়েছে, সেই ডিএডি তৌহিদ সম্পর্কে মেজর কামরুজ্জামান যা লিখেছেন তা যেন বাংলা সিনেমার একই চরিত্রের ডাবল পার্ট।
লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান তার 161-এর জবানবন্দিতে বলেছেন, সকাল থেকে তাকে নানাভাবে অপমান, অপদস্থ, ভয়, ভীতি আর মারধরের পর কয়েকজন সিপাহীর সহায়তায় তিনি জীবন বাঁচান। তিনি বলেছেন, কয়েকজন সিপাহীর হাত ঘুরে সবশেষ বিডিআর সদস্যরা তাকে সদর ব্যাটালিয়নের 4র্থ তলায় নিয়ে যায়। সেখানে গিয়েই তিনি বাথরুমের ভেতরে লুকানো অবস্থায় ডিএডি তৌহিদকে দেখতে পান। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের তথ্য অনুযায়ী ডিএডি তৌহিদ কামরুজ্জামানকে বাথরুমের ভেতরে লুকানোর সুযোগ করে দিয়ে নিজে জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বসেছিলেন, আর সেটাই কাল হয়ে দাঁড়িয়েছিল ডিএডি সৈয়দ তৌহিদের। ডিএডি তৌহিদ বাথরুমের ভেতরে লুকিয়ে থাকলে বিদ্রোহীদের নেতা সেজে প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যেতে হতো না। কামরুজ্জামানের বক্তব্য যদি সত্যি হয় তাহলে ডিএডি তৌহিদ নির্দোষ, আর যদি মিথ্যে হয় তাহলে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ দুজনের বক্তব্যই একই সাথে সত্য হওয়া সম্ভব নয়। ডিএডি তৌহিদ কিভাবে বিদ্রোহীদের নেতা হয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন সেই বর্ণনা খুঁজে পেয়েছে আরেকজন ডিএডির 164 ধারার জবানবন্দিতে। ডিএডি আব্দুর রহিম তার জবানবন্দিতে বলেছেন, পিকআপ হতে একজন সৈনিক আমাকে মন্ত্রী আসলে কথা বলার জন্য বললে আমি বলি ভেতরে আরো ডিএডি আছেন। এরপর আমি পিকআপ নিয়ে ডিএডি তৌহিদকে খুঁজতে যাই। সদর ব্যাটালিয়নের 4র্থ তলায় তৌহিদ সাহেবকে দেখতে পাই। তারপর তৌহিদ সাহেব বলেন, বাথরুমে আমার প্রাক্তন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান স্যার লুকিয়ে আছেন। স্যারের সাথে দেখা করি, তারপর ডিএডি তৌহিদ সহ 4 নম্বর গেটে যাই। এভাবেই ডিএডি তৌহিদ পিলখানার কথিত বিদ্রোহের মূল পরিকল্পনাকারী হয়ে গেলেন। ডিএডি আব্দুর রহিম এবং লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের জবানবন্দিতে এটা পরিষ্কার যে ডিএডি তৌহিদ 25 তারিখ বিদ্রোহের নেতৃত্ব দেননি, বরং বাথরুমে লুকিয়েছিলেন। যে কারণে পিলখানার ঘটনায় কারো 164 কিংবা 161 ধারার জবানবন্দিতে দরবার হলের কোথাও ডিএডি তৌহিদকে দেখা গেছে এরকম দাবি করেননি। ডিএডি তৌহিদের বিরুদ্ধে যে মেজর আসাদ হত্যার অভিযোগ আনা হয়েছে, আমাদের অনুসন্ধানে সেই মেজর আসাদের পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহ করেছিলাম, যেখানে দেখা যায় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছিল। কিন্তু সিপাহী আনোয়ার তার জবানবন্দিতে বলেছেন, ডিএডি তৌহিদের নির্দেশে হাবিলদার বেলায়েত, নায়েক আসাদ এবং সিপাহী আমিনার 3 জন মিলে গুলি করে মেজর আসাদকে হত্যা করেন। মেজর আসাদের মৃত্যুর বিবরণের কোথাও ধারালো অস্ত্রের ব্যবহারের কথা বলা হয়নি। শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়া প্রতিনিধি দলের আরেক সদস্য ডিএডি মোহাম্মদ আব্দুল জলিল শেখ। হসপিটাল ইউনিটের কোয়ার্টার মাস্টারে কর্মরত থাকা ডিএডি জলিল গোলাগুলির শব্দ শুনে হাসপাতালের অন্য সহকর্মীদের সাথে সিগন্যাল মেসের ভেতরে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য তাকে জোর করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে 2 মাস গুম করে রাখার পর ডিএডি জলিলকে গ্রেফতার দেখানো হয়েছিল। এই 2 মাসে জলিলের হাত, পায়ের 10 আঙুলের সবগুলো নখ উপড়ে ফেলা অবস্থায় আদালতে তোলা হয়। সেই থেকে 2 পা সোজা করে আর হাঁটার সৌভাগ্য হয়নি ডিএডি আব্দুল জলিল শেখের। র্যাব 1-এ নিয়ে অমানসিক নির্যাতন করা হয়। আব্বুর হাত পায়ের নখ উঠায় ফেলা হয়, থেতলে আঙুলগুলো থেতলে ফেলা হয়, পায়ের নখে সুচ ঢুকানো হয়, কারেন্টের শর্ট দেওয়া হয়, পেনিসে। ডিএডি জলিলকে যাদের সাক্ষীর উপর ভিত্তি করে ফাঁসি দেওয়া হয়েছে, সেখানে বেশিরভাগ সাক্ষী বলেছে টেলিভিশনে দেখেছি, পত্রিকায় পড়েছি বা অমকের কাছে শুনেছি, কিন্তু কেউ ডিএডি জলিলকে কোথাও কাউকে হত্যা, লুটপাট কিংবা ধর্ষণ করতে দেখেননি। এসব সাক্ষীদের একজন মেজর জায়েদি। তিনি জানিয়েছেন কিভাবে তাকে ডিএডি জলিলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। দাড়িওয়ালা এক ব্যক্তিকে ডিএডি আব্দুল জলিল বানিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদের হাতে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের দিনের একটি ভিডিওতে দেখা যায় ডিএডি জলিলের মুখে কোনো দাড়ি নেই। এখন প্রশ্ন আসতে পারে, পিলখানা হত্যাকাণ্ডের সাথে কি তাহলে কোনো বিডিআর সদস্য জড়িত ছিল না? অবশ্যই ছিল, কিন্তু যারা জড়িত ছিল তাদেরকে এই মামলায় শাস্তি দেওয়া সম্ভব নয়, কারণ মামলার মূল উদ্দেশ্যই ছিল পিলখানা হত্যাকাণ্ডের বাকি কাজ সম্পন্ন করা। এখানে সিপাহী মাহিন এবং লেদার লিটনের মতো হত্যার মূল পরিকল্পনার সাথে জড়িত আসামিকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। লেদার লিটনের বাবা সাবেক সুবেদার এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলীকে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও ছেড়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে যারা শুধুমাত্র বিডিআরের ডিজিকে জিম্মির পরিকল্পনার সাথে জড়িত কিন্তু হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা জানতেন না, তাদের বেশিরভাগকে জিজ্ঞাসাবাদের নামে হত্যা করা হয়েছে। বাদবাকি যারা আছেন তাদেরকেও ফাঁসির রায় দিয়ে হত্যার পরিকল্পনা ছিল, যেন আওয়ামী লীগের কোন কোন নেতা এই হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত তাদের নাম কেউ জানতে না পারে। পিলখানা হত্যাকাণ্ড যে বিডিআরকে ধ্বংস করে দেওয়ার জন্যই করা হয়েছিল তার প্রমাণ হাস্যকর এই মামলায় 18,519 জন বিডিআর জওয়ানকে আসামি করা। এদের মধ্যে বেশিরভাগ বিডিআর জওয়ান নির্দোষ প্রমাণিত হলেও কাউকেই চাকরি ফেরত দেওয়া হয়নি। উল্টো যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সবার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তারপর তাদেরকে মুক্তি দেওয়া হয়। অনেক অপরাধীকে টাকার বিনিময়ে সাক্ষী বানানো হয়েছে, আবার অনেক নিরীহ বিডিআর সদস্যকে কোনো কারণ ছাড়াই শাস্তি দেওয়া হয়েছে।
তবেই চলেছে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের নামে অবিচার। আতিক থেকে তৌহিদ পিলখানা হত্যাকাণ্ডের বিচারের নামে 18,000 পরিবারের সাথে গেল 16 বছর যা হয়েছে তাই পৃথিবীর ইতিহাসে আর কখনোই হয়েছে কিনা আমাদের জানা নেই। মামলা, তদন্ত, জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে জবানবন্দি, কোথাও ন্যায় বিচার পায়নি বিডিআরের পরিবারগুলো। বাংলাদেশের ইতিহাসে যদি 5 আগস্ট না আসতো তাহলে বিডিআরের এই আর্তনাদ হয়তো উঁচু লাল দালানের বাইরের কেউ শুনতে পেত না। বিডিআরের পরিবার কারো করুণা চায় না, তারা চায় ন্যায় বিচার। অনেক হয়েছে, আর না। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে কমিশন তৈরি হয়েছে, আমরা সেই কমিশনের কাছে সুষ্ঠু তদন্ত চাই। আমরা কমিশনের প্রতিদ্বন্দ্বী নই, বরং কমিশনের সুবিধার্থে আমরা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত প্রথম তদন্তের সাথে জড়িত কয়েকজন কর্মকর্তার কিছু পর্যবেক্ষণ দিয়ে অনুসন্ধান শেষ করব। পিলখানা হত্যাকাণ্ডের পরের 2 সপ্তাহ সেনাবাহিনীর একটি অংশ সঠিকভাবে তদন্তের চেষ্টা করেছিল, কিন্তু সেই তদন্ত শেষ হবার আগেই তাদেরকে থামিয়ে দেওয়া হয়। দল একটি বিষয় লক্ষ্য করেন যে পিলখানা হত্যাকাণ্ডে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগকে খুব সম্প্রতি বিডিআরে বদলি করা হয়েছিল। এই বদলির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে সন্দেহভাজন মনে করেন তদন্তকারী ওই সেনা কর্মকর্তারা। পিলখানা হত্যাকাণ্ডের বহুল আলোচিত নাম কর্নেল রেজা নূর, যিনি ঘটনার একদিন আগে একরকম জোর করে কর্নেল গুলজারকে র্যাব থেকে বিডিআরে পাঠান। পিলখানায় গন্ডগোলের খবর শুনে ঘটনাস্থলে যাওয়া প্রথম দলটি ছিল র্যাবের এডিজি রেজা নূর র্যাবের ওই দলটিকে পিলখানায় ঢুকতে বাধা দিয়েছিলেন। কর্নেল গুলজার ওই সময়টাতে র্যাবে পোস্টিং থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের একটা বড় অংশ ছিলেন যারা ভারতের সাথে ব্রহ্মমারি এবং পাদুয়া যুদ্ধে অংশ নিয়েছিলেন, যে কারণে তদন্তকারীদের সন্দেহ আরো প্রকট হয়। অতএব হঠাৎ করে এতগুলো পোস্টিং কি কারণে কেন হয়েছিল সেটা খতিয়ে দেখতে হবে। কেন হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগের ছোট একজন নেতা বড় ভূমিকা পালন করেছিল, যার নাম মির্জা আজম। সেনাবাহিনীর সূত্র মনে করে মির্জা আজমের বোন জামাই শায়েক আব্দুর রহমানকে ফাঁসিতে ঝুলানোর প্রতিশোধ হিসেবেই পিলখানা হত্যাকাণ্ডে যুক্ত হয়েছিলেন মির্জা আজম। উল্লেখ্য, বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমানকে জঙ্গি আস্তানা থেকে গ্রেফতারের মূল নায়ক ছিলেন কর্নেল গুলজার, যে কারণে পিলখানা হত্যাকাণ্ডের পর গঠিত তদন্ত কমিটি মির্জা আজমকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল। পিলখানা 3 ও 4 নম্বর গেটে আওয়ামী লীগের যে মিছিলটি হয়েছিল সেই মিছিলের নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে আটক করেছিল মেজর মনির, কিন্তু গুরুত্বপূর্ণ সেই আসামিকে কর্নেল সালেহ বাঁচিয়ে দেন। উল্টো ওই ব্যক্তিকে আটকের অপরাধে মেজর মনিরকে শাস্তি দেওয়া হয়। অতএব কর্নেল সালেহকে আটক করলেই জানা যাবে কেন তিনি সেই আসামিকে ছাড়িয়ে নিয়েছিলেন।